আমার চেম্বারে নিয়ে এসেছিল আগ্নেয়াস্ত্র নিয়ে, তার দ্বারা শিকার হয়েছিল, এফআইআর হয়েছিল অন দ্যাট ডে। মাথায় ঠেকে দিয়েছিল, মুখের মধ্যে বন্দুক ঢুকিয়েছিল, মার্ডার করবে বলে। এটা একটা সাসপিশিয়ান জায়গায়। আমার পুলিশ প্রশাসন যদি প্রোটেকশন প্রপারলি দিত, তাহলে আজ আমি নিশ্চয়ই বাড়িতে থাকতে পারতাম। রাত্রি 10টার পর নক করতে থাকে, অ্যাম্বুলেন্স পাঠাতে থাকে, এইভাবে টেরোরিজম ক্রিয়েট করে রাখে এই স্বপন চক্রবর্তী এবং তার বাহিনী। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কাশীপুর পুরসভার একাধিক ঘটনা আমাদের চোখের সামনে ভেসে আসছে, বিভিন্ন নিউজ মিডিয়া উল্লেখিত হচ্ছে পুরসভার দাদাগিরি। আর এই পুরসভার দাদাগিরিতে একদম সরাসরি ভুক্তভোগী হয়েছিলেন এক আইনজীবী। সেই আইনজীবী আমার সঙ্গে এই মুহূর্তে আছেন, আইনজীবী অনুপম কুমার ভট্টাচার্য। প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। এক্স্যাক্টলি আপনার সঙ্গে কি ঘটনা হয়েছিল কাশীপুর পুরসভার অন্তর্গত জায়গায়? আমি 1 নম্বর ওয়ার্ডে বাসিন্দা, কলকাতা কর্পোরেশনে। আমাদের ওটা পৈতৃক বাড়ি। আমার বাড়িতে আগে আমার দাদুদের টোল ছিল, সুতরাং আমাদের একটা ঐতিহ্য আছে ওই এলাকায়। সর্বোপরি ওইখানে আমার কাকাও আইনজীবী ছিলেন, তিনি বর্তমানে প্রয়াত। এবং ওখানে আমি যেসব লোকেরা অত্যাচারিত হতো, কারুর জমি দখল করে নিচ্ছে, কারুকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে বা বেআইনি প্রমোটিং, এইসবের বিরুদ্ধে যারা আমার কাছে আসতো তাদের হয়ে আমি নিম্ন আদালত হোক বা উচ্চ আদালতে আমি মামলা করতাম। এই করতে গিয়ে ওখানকার যে ডন ছিল স্বপন চক্রবর্তী অ্যালিয়াস মোটা, তার বাহিনীরা আমাকে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে, ফোন করে থ্রেট দিতে শুরু করতো। ওটা 2010 গোড়া থেকে। আলটিমেটলি 2010-এর 18ই আগস্ট 9টা 15 রাত্রির যখন আমি চেম্বারটা খুলি, কোত্থেকে এসে আমার মক্কেলরা তখন আসে, আমি দেখি অন্তত 20-25 অস্ত্র হাতে, বন্দুক, লোহার রড নিয়ে চেম্বারের মধ্যে ঢুকে পড়ে। আমার মাথায় কপালে বন্দুক ঠেকিয়ে রাখে মার্ডার করবে বলে। সাবসিকুয়েন্টলি আমাকে আমার মক্কেলদেরও মারে এবং আমি ওখানে ফেলে দেয় আমাকে চেম্বারের মধ্যে, এবং আমি রক্তাক্ত হয়ে আমাকে হসপিটালে নিয়ে যায়। তখন কারা কীভাবে নিয়ে যায় আমারও মনে নেই। এবং আমাকে রক্ষা করতে গিয়ে আমার বড়দা এবং আমার ছোট কাকিমা, তাকেও প্রচণ্ড প্রহার করে ওরা। হওয়ার পরে আরজি করে আমি ভর্তি হই, 7-8 দিন ছিলাম। ইন দ্য মিন টাইম আমার হয়ে এই ঘটনায় সমস্ত আদালত, শিয়ালদা হোক, আলিপুর হোক, শ্রীরামপুর কোর্ট, সমস্ত আদালতে ব্যাপারটা ছড়িয়ে পড়ে হাইকোর্টে, এবং একটা প্রোটেকশান অর্ডার হয় হাইকোর্ট থেকে আমি এবং আমার ফ্যামিলির প্রোটেকশানের জন্য। এবং বাড়ির সামনে পুলিশ প্রোটেকশান থাকে, পোস্টিং থাকে, আমার হসপিটালেও পুলিশ পোস্টিং হয়। আমি যখন বাড়িতে যাই ফিরে 7-8 দিন বাদে, তখন 1 সেপ্টেম্বরে বেলা 12:30টার সময় আমি দেখতে পাই 1000-2-এর ওপর মস্তান বাহিনী, আননোন সব, এসে আমার বাড়ির সামনে আক্রমণ করে। পুলিশকে খবর দিই, পুলিশ পোস্টিং ছিল, তারাও খবর দেয়, লালবাজার হোক, বিভিন্ন জায়গায় প্রচুর পুলিশ আসে। ইন দ্য মিন টাইম আমার বাড়ির দরজা ভেঙে দেয়। আমার বৃদ্ধা মা 80 বছরের, তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, এবং বাড়ি যারা ছিল মানে কাকিমা টাকিমা, তাদের ওপরও অত্যাচার করে। এই করার পরে ওরা প্রচুর পুলিশ এসেছিল, তখন আসার পর চলে যায়। তারপর থেকে ওরা আমার ওপর মানসিক অত্যাচার শুরু করে। কি মানসিক অত্যাচার? বাড়ির সামনে মরার গাড়ি রেখে দেয়, মরার গাড়ি, খাট রেখে দেয়, ফুলমালা বিছনা দিয়ে। তারপরে মরার গাড়ি আমার বাড়ির সামনে নিয়ে এসে রাত্রি 10টার পর নক করতে থাকে, অ্যাম্বুলেন্স পাঠাতে থাকে। এইভাবে টেরোরিজম ক্রিয়েট করে রাখে এই স্বপন চক্রবর্তী এবং তার বাহিনী। এটা চলতে থাকছে। ইন দ্য মিন টাইম 2012-র 14ই মে আমি যখন কোর্টের দিকে, হাইকোর্টের দিকে আসছি, তখন নরেন্দ্র স্কুল আছে ওখানে, সেই সময় 9:30-10টার সময় এরা আবার ঘিরে ধরে আমার গায়ে 1 বালতি মানুষের গু ঢেলে দেওয়া হয়, এবং আমার পর ছিনতাই, ওই চশমা ছিনতাই, টাকা পয়সা বিভিন্ন ছিনতাই করে। ইমিডিয়েটলি আমি দিশাহারা হয়ে আমাকে মানুষজন নিয়ে যায় হসপিটাল, লোকাল হসপিটাল নর্থ সুবারবন, তারপরে লোকাল থানা আপনার কাশীপুর থানা নিয়ে যায়। আমি একটা নিজে হাতে কমপ্লেন লজ করি এদের বিরুদ্ধে। তারপরে আমি আরজি করে যাই
আরজিকর থেকে আমি কোর্টে আসি। তা এই পরিস্থিতি চলতে থাকলো, এই যে চলে এলাম কোর্টে, তারপরে আমি আর ওই দিন থেকে বাড়িতে আর গেলাম না, যেতে পারলাম না। কারণ আমি বাড়িতে যারা যারা ছিল, আমার মা বৃদ্ধা ছিলেন আর 2 কাকিমা বৃদ্ধা, তারা বলতে লাগলো যে এই বাহিনীরা আমার বাড়িটাকে আবার ঘিরে ফেলেছে, হাতে তাদের ঝান্ডা নিয়ে। ঠিক আছে, 2012 14ই মে, ওটা 3-4 দিন ওরা এইভাবে বাড়িটাকে অবরুদ্ধ করে রাখে। আপনি সে সময় কি ওদের হাতে আগ্নেয়াস্ত্র দেখেছিলেন বা এর কি আপনি শিকার হয়েছেন আগ্নেয়াস্ত্র দ্বারা কোনোভাবে? তো আমার চেম্বারে নিয়ে এসেছিলো আগ্নেয়াস্ত্র নিয়ে, তার দ্বারা শিকার হয়েছিল, এফআইআর হয়েছিল অন দ্যাট ডে। ওদেরকে ভয় দেখিয়েছিল আগ্নেয়াস্ত্র নিয়ে? না, মাথায় ঠেকিয়ে দিয়েছিল, মুখের মধ্যে বন্দুক ঢুকিয়েছিল মার্ডার করবে বলে। রক্তাক্ত অবস্থায় আমি হসপিটালে যাই। এবার তারপরে আমি বাড়িতে ফিরতে পারলাম না, কন্টিনিউয়াসলি এইভাবে আমি হাইকোর্টে, তখন আমার হয়ে সবাই সিনিয়র আইনজীবীরা, অরুণাবোধা ছিলেন, সবাই ছিল, মুভ করে। জাস্টিস দীপঙ্কর দত্তের একটা অর্ডার হয় বাড়িতে করবার জন্যে। কিন্তু তারপরে আমি বাড়িতে যেতে পারিনি এই কারণে যে এখানে নিরাপত্তা ব্যাপারটা আমার কাছে একটা সন্দেহের জায়গা, সাসপিশিয়ান হয়ে গেল। কেন নানাভাবে এরা আমাকে মেলাইন করতে থাকে, আমার নামে নানা রকম প্রচার অপপ্রচার শুরু করে দেন, বদনাম শুরু করে দেয়। এইভাবে সমস্ত ঘটনাটা একটা টেরোরিজমের জায়গায় নিয়ে যায়। এই টেরোরিজমটা এখনও কন্টিনিউয়াস হচ্ছে। লাস্টলি আমরা দেখলাম যে একজন মামলাকারী দেবাশিস মণ্ডল, সে সুন্দরবনে থাকে, এই কাশীপুরের ঘটনা নিয়ে আমাদের কাছে এলো। এরম আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, যেটা ফরেন মেড ফায়ারআর্ম, সেটা আমরা পিআইএল করেছি। সেই পিআইএলে 8/2/2024 অর্ডারও হয়েছে। এনআইএকে বলা হয়েছে এফিডেভিট সাবমিট করতে, স্টেটকেও বলা হয়েছে। তার কন্টিনিউয়েশন এখনও চলছে। কোথাও কি আইনজীবী হিসাবে আপনি অসহায় কোথাও মনে হচ্ছে? ডেফিনেটলি আমি তো কারোর দ্বারা হেল্প পেলাম না আলটিমেটলি, যে বাড়িতে থাকলে আমার ফুল প্রোটেকশন থাকবে, এইটাই তো আমার অসহায়তা এই জায়গাটা। বর্তমানে পৌরসভার একাধিক এরকম খোঁজ খবর আসছে। ওয়ার্ড কলকাতা কর্পোরেশনের একটা হার্ট বলা যেতে পারে, 1 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে এই অবস্থাটা চলছে। মুখ্যমন্ত্রী বারংবার বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের কথা আমাদের বলছেন, এই দাদাগিরির বিরুদ্ধে প্রতিবাদ করছেন, কাউন্সিলরদের বাড়বিরন্তের বিষয়ে মুখ্যমন্ত্রী খোঁজ যেখানে বলছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এখনও কি বর্তমান অবস্থায় সব জায়গায় একই রকম আছে বলে মনে হয়? সাইলেন্ট টেরোরিজম চলছে, সাইলেন্ট টেরোরিজম। এটা কি প্রতিকার হবে আমি বলতে পারছি না, এর প্রতিকারটা কোথায় হবে। আপনার এই ঘটনার বিরুদ্ধে বার অ্যাসোসিয়েশন কি তখন কোনো ব্যবস্থা নিয়েছে? ডেফিনেটলি বার অ্যাসোসিয়েশনে তো আমার ওই মুভ করেছিল, বার অ্যাসোসিয়েশন মুভ করে, যে অনারেবল জাস্টিস জেন প্যাটেল ছিলেন, তখন তার একটা অর্ডার হয়েছিল আমার এবং আমার ফ্যামিলির প্রোটেকশনের জন্যে। সুতরাং বার অ্যাসোসিয়েশন তখন অত্যন্ত সক্রিয়ভাবে আমার হয়ে কাজ করেছেন, সাহায্য করেছেন। আপনার বাড়ির লোকের অবস্থা ওই সময় ঠিক কেমন ছিল? অসহায় তারা, স্টিল নাও দে আর হেল্পলেস। আজকে আমি শুনলাম এবিপি আনন্দ যারা গেছে তাদের দেখে মুখ খুলতে চায়নি বাড়ির লোকরা, এত অসহায়। তো এটা এখনও চলছে। কোথাও কি আজকেও দাঁড়িয়েও কি আপনার মনে হচ্ছে যে আইনজীবী হয়ে আপনি যদি অসহায় থাকেন, সাধারণ মানুষ কোন? এইটাই তো আনবিলিভেবল ব্যাপার। আমি যখন ফিল করছি আমি আনপ্রোটেক্টেড, আমি আমার বাড়িতে ফিরতে পারছি না, সুতরাং কোয়াইট ন্যাচারাল এটা। আপনি ওই সময় মানসিক এই দুর্দশাগ্রস্ত পরিস্থিতি কিভাবে? ভেঙে পড়িনি, আমি লড়াইয়ের মানসিকতা নিয়ে এখনও স্টিল নাও করে যাচ্ছি এদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমি সবসময় রয়েছি। যে কোনো মানুষ আমাদের কাছে আসে, আমরা তাদের হয়ে হেল্প করি। যে কোনো মানুষ আছে, ওই কাশীপুর এলাকা বা তৎসহ যে কোনো এলাকার মানুষ এলে আমরা তাদের প্রোটেকশন দেওয়ার জন্য আদালতের আশ্রয় নিই। কিন্তু এইসব বিষয়ে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন হচ্ছে, এটা কতটা দুর্ভাগ্যজনক বাংলার প্রেক্ষাপটে দাঁড়িয়ে? প্রশাসন যদি সক্রিয় না থাকে, আদালতে হস্তক্ষেপ। সময় কি পুলিশ প্রশাসন আপনার বিরুদ্ধে মানে আপনার হয়ে দাঁড়ায়নি বলছে? এটা একটা সাসপিশিয়ান, এটা একটা সাসপিশিয়ান জায়গায়। কেন আপনি বলছেন সন্দেহজনক জায়গায়? আমার পুলিশ প্রশাসন যদি প্রোটেকশন প্রপারলি দিত, তাহলে আজ আমি নিশ্চয়ই বাড়িতে থাকতে পারতাম। কত বছর আপনি বাড়ি ছাড়া? 14ই মে 2012 থেকে স্টিল নাও প্রায় 12 বছরের উপরে বাড়ি ছাড়া। 12 বছর বাড়ি ছাড়া, এটা আনবিলিভেবল। কবে বাড়ি ফিরবেন ভেবেছেন? সে তো যতক্ষণে এরকম সিচুয়েশানটা ওভারকাম হবে, সিচুয়েশানটা স্টিল প্রিভেলিং। মানে আইনজীবীর উপর এই ধরনের যদি ঘটনা এই সমাজে হয়, সাধারণ মানুষটি কতটা অসহায়? শুনুন, ব্যক্তিগতভাবে আমি বলি, আমি নিজেও পর্যন্ত অ্যাটাক্ট হয়েছি এদের উপরে। এই হাইকোর্ট চত্বরে পর্যন্ত আমাকে অ্যাটাক্ট করা হয়েছে। কিন্তু এদের সত্যি কথা বলতে, এদের একটা জিনিস বেসিক কাণ্ডজ্ঞান যেটা, সেটা এদের মধ্যে নেই। টপ টু বটম। এটা কি ভাবছেন দিদি জানে না? দিদি ক্ষমতার সর্বোচ্চ শিখরে বসে আছে, সে কি জানে না? সে টোটাল সাবজেক্টটাই জানে। সে জানে যে আমি এদেরকে যদি না রাখতে পারি, আমি ভোটে জিততে পারবো না। সাধারণ মানুষ তার কাছে কুকুর বিড়াল বলে মনে হয়।
তাই জন্য আজকে এই সমস্ত লুম্পেনদের রাজনীতিতে মাঝখানে ময়দান নামিয়ে এদেরকে নিয়ে খেলা করা হচ্ছে। যে বোম বন্দুকের সঙ্গে যুক্ত, যে মার্ডার করে, যে আসামি, তাদেরকে এই পলিটিক্যাল ময়দানে তাদেরকে নেতা বানিয়ে রাখা হয়েছে। কারণ তারা যদি আজকে নেতা না হয়, আজকে সাধারণ মানুষকে কবজা না করতে পারে, তাহলে সে ভোটে ক্ষমতায় আসতে পারবে না। এটা দিদি সর্বতভাবেই ভালোভাবেই জানে। আজকে বলতে পারেন সাধারণ মানুষের পরিস্থিতি কোথায় আপনি আইডিয়া করতে পারবেন না। গ্রামাঞ্চলের দিকে যান যেখানে মিডিয়া পৌঁছায় না। আমরা তো সবাই এখানে কলকাতায় চেঁচামেচি করি, গ্রামাঞ্চলে যান এমন এমন জায়গা আছে যেখানে মিডিয়া পৌঁছায় না। সেখানকার সিচুয়েশন কী হতে পারে এটা দিদির জানা উচিত। দিদি ভালো মতোই জানে যে সেখানে কী হচ্ছে। তার জমি সেখানে নিয়ে নিচ্ছে, এর জমি তাকে দিয়ে দেওয়া হচ্ছে, বাই ফোর্সফুলি করে নেওয়া হচ্ছে। যে নেতাদের মন পছন্দ হচ্ছে সেই নেতারা যা খুশি তাই করে নিচ্ছে। এটা পয়সার বিনিময়ে সব কিছু চলছে। আজকে 2 বছর আগে যে নেতা ভিক্ষা করতো, আজকে তার 2তলা বিল্ডিং বাড়ি কী করে হচ্ছে। এটা দিদি হলফ করে বলছে, আমি দিদি ভালো মতোই জানে যে এটা কিভাবে চলছে। দিদি যদি তাদেরকে না রাখে, দিদি ক্ষমতায় আসতে পারবে না। তাই জন্যই দিদি এটা ক্ষমতা লোভের জন্য এটা চলছে। সাধারণ মানুষ তার কাছে পিঁপড়ে। এটা ভোট ব্যাংকের ধান্দার জন্যই দিদির এটা লক্ষ্য। দেখুন, আইনজীবী আমরা আমার সমাজে একটা অংশ। আজকে সমাজে ভালো মন্দ যেটাই হচ্ছে তার প্রতিফলনটা আমাদের উপরেও পড়বে। আইনজীবী হলে আমি ভিকটিম হব না, এটা কোনো জায়গায় নেই। আলটিমেট কি হয়, আমাদের যে প্রফেশনাল হ্যাজার্ডনেস, আমাদের কাছে একজন আসলো, দাদা আমার কাছে এই আপনার সঙ্গে হলো, আমাকে আপনি আইন হিসাবে যেটা আছে সেটা আপনাকে হেল্প করুন অথবা আমাকে গাইড করুন। ওনাকে নিয়ে আমরা যখন কোর্টে মামলা করতে যাই, তখন একটা সময় যারা আমাদের বিরুদ্ধে যারা আছে তারা ভাবে কি আমাদের কোনো ভেস্ট ইন্টারেস্ট আছে, আমরা কেন করছি, কেন ওদের বিরুদ্ধে বলছি। এই যে অশিক্ষিতদের যারা শিক্ষা পায়নি, শিক্ষা গ্রহণ করেনি, তাদের একটা আছে কি আমি সমাজকে দাবিয়ে রাখবো, আমি যেটা বলবো সেটাই। এরা তো আমাদেরকে সেটা করতে দিচ্ছে না, এরা তো প্রতিবাদ করছে, এরা তো আইনে মামলা করছে, এরা তো লড়াই করছে কোর্টে। তো এদেরকে যদি আমি চমকিয়ে দিই, এদেরকে যদি আমি ভয় দেখিয়ে দিই, এরা তো আমার বিরুদ্ধে দাঁড়াবে না। তো যখন কেউ দাঁড়াবে না, আমি আলটিমেট আমার যে কাজ আছে সেটা আমি অ্যাচিভ করে নেব। এই হচ্ছে অসুবিধা। দ্বিতীয়, এই যে সরকার আছে, বর্তমান যে রাজ্য সরকার যিনি এখানে আছেন, মানুষ তাকে ভালোবাসে ভোট দিয়েছে। ইট ইজ দ্য ডিউটি অফ দ্য গভর্নমেন্ট টু প্রোটেক্ট হিজ সিটিজেন। এখানে উনি ব্যর্থ হচ্ছেন। ওনাদের সঙ্গে যারা যারা আছে তাদের ক্যারেক্টারটা আপনি অঞ্চলে গিয়ে যখন যাবেন, প্রত্যেকটা অঞ্চলে ঘুরবেন, দেখবেন যারা কাউন্সিলর, এমএলএ, এমপি কাছাকাছি যারা থাকে তাদের মুখটা এত ঝুলে গেছে মানুষের কাছে যে তারা অবাক হয়ে যাচ্ছে। আজকে ধরুন না, একটা মন্ত্রী, তার সঙ্গে কারা আছে, একটা বান্ধবী নিয়ে ঘুরছে। কত বান্ধবী, এজটা কত, তার মেয়ে থেকে এজ থেকে কম। এটা কি মেসেজ যাচ্ছে? তারা কোথায় যুক্ত? তারা চাকরি বিক্রি করছে। লজ্জা লাগছে আমাদেরকে, কোন বাংলাতে আমরা বাস করছি। আরে বাংলা তো মানে একটা দিন ছিল, হোয়াট বেঙ্গল থিঙ্ক টুডে, ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। কোথায় আমরা আজকে করছি? আজকে আমরা চুরি, চামারি, ডাকাতি বলতে লজ্জা লাগে।